Assalamu alaikum. I am Sheikh Ramzan Ali. Hello everyone, my dear viewers and learners. Tense. টেন্স নিয়ে টেন্সড। আজ আমি টেন্স নিয়ে আলোচনা করব। আপনি নিশ্চয়ই জানেন আমাদের দেশে 10 থেকে 12 বছর ব্যাপী টেন্স করার পরেও টেন্স ভালোভাবে বোঝেন না। অর্থাৎ একজন একাদশ এবং দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টও ভালো করে টেন্স বোঝে না। কারণ কি? কারণ হচ্ছে টেন্স আমরা প্র্যাকটিক্যালি শিখি না, আর প্র্যাকটিক্যালি টেন্স না শেখার কারণেই টেন্স সম্পর্কে এখনো দুর্বলতা থেকেই যাচ্ছে। যাই হোক ভিউয়ার্স, আজ আমি টেন্স করাবো। এই টেন্স যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, একমাত্র আজকের এই ভিডিওর মাধ্যমেই টেন্স সম্পর্কে একটা বেসিক আইডিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আসুন আমরা টেন্স শুরু করি। টেন্স টেন্স মানে আমরা জানি কাল। টেন্স মানে হচ্ছে কাল, অর্থাৎ আরো সহজ করে যদি আমি বলি, টেন্সের অর্থ হচ্ছে সময়। অর্থাৎ ডিয়ার ভিউয়ার্স, আমরা এই যে প্রতিটা কথা, প্রতিটা সেন্টেন্স আমরা ইউজ করি আমাদের ভাষায়, প্রত্যেকটা সেন্টেন্সই কোনো না কোনো টেন্সের মধ্যেই পড়বে, অর্থাৎ কোনো না কোনো সময়ের মধ্যেই পড়বে। অর্থাৎ সময়ের বাইরে আমরা কোনো কথাই আমরা বলতে পারি না। অর্থাৎ টেন্স বা কাল হচ্ছে আমরা 3 ভাগে ভাগ করতে পারি মূলত। সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। দেখুন, এই 3টা সময়ের বাইরে কোনো সময় কিন্তু আসলে নেই। অর্থাৎ আমরা যে কোনো কথাই বলি, হয় সেটি হবে প্রেজেন্ট টেন্স, আর না হয় পাস্ট টেন্স, আর না হয় ফিউচার টেন্স। এই 3টি টেন্সের বাইরে কিন্তু আমরা কোনো টেন্সই ব্যবহার করতে পারবো না। অর্থাৎ আমরা এই টেন্সের বাইরে কোনো কথাই বলতে পারবো না। তাহলে কেন টেন্স এত কঠিন হবে? আসলে কিন্তু টেন্স কঠিন না। তাহলে দেখুন টেন্স হাউ ইজি। আমরা প্রথমেই প্রেজেন্ট টেন্সের দিকে লক্ষ্য করব, অর্থাৎ বর্তমান কাল। প্রেজেন্ট টেন্স আমরা প্রথমেই যদি বলি, প্রেজেন্ট টেন্স আমরা কিভাবে ব্যবহার করব? দেখুন, প্রেজেন্ট টেন্স আবার 4 ভাগে আমরা ভাগ করে ফেলি। অর্থাৎ 4 ভাগে ভাগ করি প্রেজেন্ট টেন্সকে, আবার পাস্ট টেন্সকে 4 ভাগে, আবার ফিউচার টেন্সকে 4 ভাগে। এভাবে 3 4 12টি টেন্স হয়ে যায়। আবার প্রত্যেকটি প্রেজেন্ট টেন্সকে আমরা কিন্তু আবার ভাগ করে ফেলাই। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা কিন্তু আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা আবার অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, আবার নেগেটিভ ইন্টারোগেটিভ, এইভাবে আবার 3 4 ভাগে ভাগ করে ফেলাই। এভাবে টেন্সকে আমরা বানিয়ে ফেলি 36 থেকে 48টা। অর্থাৎ এত প্রকারভেদ বানিয়ে আমরা টেন্সকে আরো জটিল বানিয়ে ফেলি। আমরা এত কঠিনভাবে না শিখে টেন্সকে আরো সহজভাবে, আরো সুন্দরভাবে কিভাবে আমরা ইজিলি শিখতে পারি, আমরা সেটি আমরা দেখব। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা দেখি। প্রথমে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হচ্ছে আমরা এই যে যত ভার্ব অর্থাৎ ক্রিয়াপদ আমরা লক্ষ্য করি, প্রত্যেকটা ভার্ব অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা V1 বলতে পারি। V1 অর্থাৎ ভার্বের যে প্রেজেন্ট ফর্মটা, ভার্বের বেস ফর্ম, এটি হচ্ছে আমরা ধরে নিতে পারি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সবচেয়ে বহুল ব্যবহৃত টেন্স। That means present indefinite tense is the most widely used tense in the English language, not only in English language but also in Bengali language. Present indefinite tense
আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স যেটাই বলি, প্রত্যেকটা টেন্সের বড় বড় স্ট্রাকচার আমরা মুখস্থ করে থাকি সাধারণত। এই যে বড় বড় স্ট্রাকচার মুখস্থ করার কারণে আমরা টেন্সকে একটু কঠিন বানিয়ে ফেলি। তো ভিউয়ার্স, আজকে আমরা বড় বড় স্ট্রাকচার মুখস্থ করব না, একেবারে শর্টলি ইন এ শর্ট সিস্টেম কিভাবে আমরা শিখতে পারি সেটা আমরা দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে, এই যে আমরা আগেই লিখে ফেলেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে V1, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। আমরা যত কথা বলি প্রথমত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা বলতে পারি। যেমন এই যে আমরা ডু, এই যে ভার্বটি, এই ভার্বটি আমরা ইউজ করতে পারি। এই যে ডু, এই ডুটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট বেসিক্যালি এই ফর্মে আছে। দেখুন এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডু, অর্থাৎ আমরা যদি বলি এই ডু এর সাথে আমি একটি শুধু সাবজেক্ট যোগ করব, অর্থাৎ আই ডু, অর্থাৎ আমি করি। এই যে করি বা পার্সন যদি আমি চেঞ্জ করি, তুমি যদি হয় অর্থাৎ ইউ ডু, অর্থাৎ তুমি করো। যদি আমি এই আমি বা তুমির এখানে সে, এই পার্সন চেঞ্জ করি সে, তাহলে সে করে। আবার তিনি, অর্থাৎ এখানে যদি আমি চেঞ্জ করি সে, এখানে তিনি যোগ করি, তাহলে হবে কথাটি হবে তিনি করেন। অর্থাৎ আমি করি, তুমি করো, সে করে বা তিনি করেন। এই যে করা, করা দিয়ে যে বেসিক যে কথাটা, একেবারে এই করার বেসিক যে কথাটা, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক অনুরূপভাবে আমরা যদি বলি ধরি বা ধরা দিয়ে কথা বলি, তাহলে আমি ধরি, তুমি ধরো, সে ধরে বা তিনি ধরেন। এই যে ধরা দিয়ে ধরি, ধরো, ধরে, ধরেন, এগুলি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এভাবে আমরা যত V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম আমরা ইউজ করব, প্রত্যেকটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। আমরা যদি লার্ন শব্দটি আমরা নেই, লার্ন অর্থাৎ লার্ন মানে হচ্ছে শেখা। তাহলে দেখো এই যে লার্ন শব্দটি হচ্ছে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এই লার্ন শব্দটি যদি এই ফর্মে থাকে তাহলে এটি দিয়ে যে সেন্টেন্স আমরা গঠন করব সেটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই লার্ন, আমি শিখি। যদি আমরা আই এর এখানে ইউ দেই, অর্থাৎ ইউ লার্ন, তুমি শেখো। ইউ এর এখানে যদি আমি হি ব্যবহার করি তাহলে হয়ে যাবে হি লার্নস, অর্থাৎ হি তখন হয়ে যাবে লার্নস। অর্থাৎ এই হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি আগের একটি ভিডিওতে পারসন বিষয়ে আলোচনা করেছিলাম, সেই ভিডিওটি দেখলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা এস যোগ করতে হয়। তো আই লার্ন, আমি শিখি, ইউ লার্ন, তুমি শেখো, হি লার্নস, সে শেখে বা তিনি শেখেন। এই যে আমরা লক্ষ্য করলাম যে ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1 হলেই আমরা সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মনে করে নিতে পারি। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স কেমন হবে? আমরা মনে রাখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়েই আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স শিখতে পারি। কিভাবে? আমরা শুধু ভার্বের যে বেস ফর্মটা, এই ভার্বের বেস ফর্মটা শুধু ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2 অ্যাড করলেই কিন্তু সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সে চেঞ্জ হয়ে যাবে। যেমন ডু, আমরা যদি আমরা ডিড বানিয়ে ফেলি, DID, ডিড, অর্থাৎ এই যে ডিড, এখানে এটা কিন্তু মনে রাখতে হবে এটি সাহায্যকারী কোনো ভার্ব নয়,
অক্সিলারি ভার্ব নয়, এটি মেইন ভার্ব। ডু আমরা এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করব। তো এই যে ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, তাহলে এই ডিড দিয়ে আমরা পাস্ট ইনফিনিটিভ টেন্স ব্যবহার করতে পারি, অর্থাৎ V2 হিসেবে ব্যবহার করব। তখন এই যে V2 অর্থাৎ V2 হচ্ছে ডু এর V2 পাস্ট ফর্ম অর্থাৎ ডিড। তখন আমরা চেঞ্জ করতে পারি সেন্টেন্সটি এইভাবে, আই ডিড অর্থাৎ আমি করেছিলাম বা আমি করলাম। ঠিক অনুরূপভাবে যদি আমরা আরেকটি ভার্ব, এই যে দেখো লার্ন, লার্ন শব্দটি আমরা ভার্বের পাস্ট ফর্মে নিয়ে যাব আমরা, তাহলে লার্নের পাস্ট ফর্ম কি, এই যে টি আমরা যোগ করলাম, অর্থাৎ তাহলে লার্নের পাস্ট ফর্ম অর্থাৎ V2 হচ্ছে লার্নড। এই লার্নড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, অতএব এটি হচ্ছে এই যে ইউ লার্নড, এটি হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আমরা যদি একটু কম্পেয়ার করে শিখি, সেটা হচ্ছে যে V1 যখন হবে, V1 হলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং V1 এর জায়গায় আমরা শুধু V2 যোগ করব, অর্থাৎ V2 দেব, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম দিলেই সেটি হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। এভাবে আমরা যত ভার্ব আছে, ভার্বের পাস্ট ফর্ম যদি আমরা ইউজ করি তাহলে সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। তাহলে আমরা বলতে পারি বেসিক্যালি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটি যদি আমরা ভালো করে বুঝি, তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্স অটোমেটিক্যালি আমাদের কাছে সহজ হয়ে যাবে। কিভাবে? লার্ন, আই লার্ন, আমি শিখি, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। আই লার্নড, লার্নের জায়গায় আমরা শুধু V2 ব্যবহার করেছি, সেটি হয়ে গেছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্স কিভাবে করব? একটা জিনিস লক্ষ্য করেছেন, সেটি হচ্ছে আমি ইনডিফিনাইট তিনটা টেন্স আমি পাশাপাশি নিচ্ছি। আমরা ট্র্যাডিশনালি করে আসি যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি ওই ধারাবাহিকতাটা আমি এখানে ফলো করব না, আমি দেখাবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তারপরে পাস্ট ইনডিফিনাইট টেন্স, তারপরে ফিউচার ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ তিনটা ইনডিফিনাইট টেন্সকে আমি পাশাপাশি রেখে আলোচনা করব। কেন করব? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থেকে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স কিভাবে যাব, অর্থাৎ একটি কম্পেয়ার আমরা করব। একটি কম্পেয়ার করলে আমরা বুঝতে পারবো শুধুমাত্র কোথায় একটু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটুকু আমরা বুঝলেই একটা টেন্স থেকে আরেকটা টেন্সে আমরা সহজেই যেতে পারবো। আবার ফিউচার ইনডিফিনাইট টেন্সে আমরা কিভাবে যেতে পারি, প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে আমরা কিভাবে স্কিপ করে ফিউচার ইনডিফিনাইট টেন্সে যেতে পারি। এজন্যই আমরা প্রথমেই তিনটা ইনডিফিনাইট টেন্স আমরা আলোচনা করব। তো আমরা অলরেডি প্রেজেন্ট ইনডিফিনাইট বলেছি, প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1, পাস্ট ইনডিফিনাইট টেন্স হচ্ছে পাস্ট ফর্ম অর্থাৎ V2, আর ফিউচার ইনডিফিনাইট টেন্স কিন্তু V3 হবে না। ডিয়ার ভিউয়ার্স, আমরা লক্ষ্য করব ফিউচার ইনডিফিনাইট টেন্স একটু ডিফারেন্সটি কি আমরা লক্ষ্য করি। ফিউচার ইনডিফিনাইট টেন্স আমরা কিভাবে করব? ফিউচার টেন্স আমরা জানি ফিউচার মানেই হচ্ছে ভবিষ্যৎ, অর্থাৎ ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। আমরা যে কোনো কথা অর্থাৎ যে কোনো সেন্টেন্স দ্বারা যদি ভবিষ্যতের কোনো কাজ নির্দেশ করে, ভবিষ্যতের কোনো কর্ম সম্পাদন করে, তাহলে সেটি হয়ে যাবে ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যতের কাল। তো এই ভবিষ্যৎ কালটা আমরা কিভাবে বেসিক্যালি চিনব কিভাবে? আমরা মনে রাখবো ফিউচার টেন্স হলেই শ্যাল অথবা উইল, এটি হচ্ছে মাস্ট। ফিউচার টেন্সের একেবারে বেসিক চিহ্ন হচ্ছে এই শ্যাল বা উইল, অর্থাৎ হোয়ার দেয়ার ইজ নো শ্যাল অর উইল, দ্যাট ইজ নট ফিউচার ইনডিফিনাইট টেন্স অর ফিউচার টেন্স। অর্থাৎ যে কোনো ফিউচার টেন্স হলেই সেটিকে সেখানে শ্যাল অথবা উইল থাকতেই হবে। তো ফিউচার টেন্স এরকম চার ভাগে ভাগ করা যায়।
তো আমরা শুধু ফিউচার ইনডিফিনাইট টেন্স প্রথমে শিখব। আগেই বলেছি ফিউচার টেন্স হতে হলে সেখানে অবশ্যই শ্যাল অথবা উইল থাকতেই হবে। তো শ্যাল বা উইল কোথায় আমরা দেব? আমরা আবার একটু স্মরণ করার চেষ্টা করি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি ছিল? V1 ছিল, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। তো এই ভার্বের বেস ফর্মের আগে অর্থাৎ পূর্বে আমরা যদি শ্যাল অথবা উইল যোগ করি তাহলে আমরা দেখি শ্যাল অর উইল প্লাস V1, অর্থাৎ V1 এর পূর্বে শুধু শ্যাল বা উইল যোগ করলেই সেটি হয়ে যাবে ফিউচার টেন্স। কি সহজ, তাই না? একেবারেই সহজ। অর্থাৎ এটি তো আমরা বুঝলাম ইংরেজির একটা চিহ্ন যে V1 এর আগে অর্থাৎ বেস ফর্মের আগে শ্যাল উইল যোগ করলে সেটি ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে। তাহলে বাংলায় আমরা কিভাবে বুঝবো যে এটি ফিউচার টেন্স? বাংলায় আরো সহজে আমরা বুঝতে পারি ফিউচার টেন্স। সেটা হচ্ছে ক্রিয়াপদের শেষে অর্থাৎ সেন্টেন্সের শেষে সাধারণত ক্রিয়াপদ আমরা ব্যবহার করে থাকি বাংলায়। সেই ক্রিয়াপদের শেষে ব, বে, বেন বা কখনো বি, অর্থাৎ ব, বে, বেন বা বি, এই যে চিহ্নটা থাকলেই আমরা সেটি ফিউচার টেন্স মনে করে নেব। তাহলে আমরা বুঝতে পারি যে এই যে ব, বে, বেন বা বি এর কাজ করে হচ্ছে ইংলিশে এই শ্যাল বা উইল। তো শ্যাল এবং উইলের মধ্যে উইল এটি ব্যবহার করা হয় বেশি, অর্থাৎ কখনো কখনো শ্যাল ব্যবহার করা হয় শুধু আই অথবা উইয়ের সাথে আমরা শ্যাল ব্যবহার করব, আর যত সাবজেক্ট আছে পার্সন আছে সবগুলোর সাথে আমরা উইল ব্যবহার করব। এমনকি শুধু আই এবং উইয়ের সাথেও আমরা উইল ব্যবহার করতে পারি, অর্থাৎ সবখানে আমরা উইল ব্যবহার করতে পারি কিন্তু শ্যাল সবখানে আমরা ব্যবহার করতে পারি না। আই এবং উইয়ের সাথে শ্যাল ব্যবহার করতে পারি, আবার শুধু উইলও ব্যবহার করতে পারি। তো আমরা ফিউচার টেন্স বানানোর জন্য শুধু আমরা V1 অর্থাৎ ভার্বের যে প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম, এই বেস ফর্মের পূর্বে আমরা শ্যাল বা উইল ব্যবহার করলেই আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্স পাবো। তাহলে ফিউচার ইনডিফিনাইট টেন্স আমরা গঠন করতে পারি, সেন্টেন্স ইউজ করতে পারি। সেটি দেখো, আই উইল অ্যাটেন্ড দ্য ফাংশন। I will attend the function আমরা কিভাবে ইউজ করতে পারি? আমি এখানে শুধু সাবজেক্ট দিলাম একটা, সেটা হচ্ছে আই। এই যে শ্যাল বা উইল একটা দিলেই হবে। আমি আগেই বলেছি ফিউচার ইনডিফিনাইট টেন্সে শ্যাল বা উইল হচ্ছে মাস্ট, অর্থাৎ এটি লাগবেই। আমরা শুধু এর সাথে V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম একটি যোগ করব, একটি সিলেক্ট করব। আমরা ধরে নিলাম একটি অ্যাটেন্ড, এই শব্দটি আমরা নিয়ে আসি। অ্যাটেন্ড, ATTEND, অ্যাটেন্ড, অর্থাৎ আই শ্যাল অথবা উইল অ্যাটেন্ড, অর্থাৎ আমি অ্যাটেন্ড করব। অর্থাৎ অ্যাটেন্ড করা অর্থ হচ্ছে কোনো অনুষ্ঠানে, কোনো ফাংশনে যোগদান করা, অর্থাৎ যাওয়া। কোনো অনুষ্ঠানে যাওয়া অর্থাৎ যে কোনো ফাংশনে বা ক্লাস করার ক্ষেত্রেও আমরা এটা বলতে পারি আই উইল অ্যাটেন্ড দ্য ক্লাস, আই উইল অ্যাটেন্ড দ্য অনলাইন ক্লাস ইত্যাদি। তো আমরা আই শ্যাল অ্যাটেন্ড দ্য ফাংশন, অর্থাৎ আমি ফাংশনে অ্যাটেন্ড করব, অর্থাৎ আমি অনুষ্ঠানে যাব। তাহলে আমরা এখানে লক্ষ্য করলাম যে অ্যাটেন্ড, এই যে V1, এই V1 এর পূর্বে শ্যাল বা উইল যোগ করে ফিউচার ইনডিফিনাইট টেন্স অলরেডি গঠন করা হয়ে গেছে। তাহলে আমরা আজ এই ভিডিওতে আমরা অলরেডি জেনে ফেলেছি তিনটা টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হচ্ছে V1, আর হচ্ছে ফিউচার পাস্ট ইনডিফিনাইট টেন্স হচ্ছে V2, আর হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স হচ্ছে শ্যাল অথবা
উইল এর সাথে ভার্বের বেস ফর্ম, শ্যাল উইলের সাথে ভার্বের বেস ফর্ম যোগ করলে আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্স পাবো। আমরা তাহলে দেখলাম যে যত V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম দিয়ে যত সেন্টেন্স যত কথা আমরা বলতে পারি সবই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স গঠন হবে। যত কথা আমরা নিতে পারি, যত ভার্বের বেস ফর্ম আছে আমরা অভিধানে অর্থাৎ ডিকশনারিতে যত প্রেজেন্ট ফর্ম পাবো, ভার্বের বেস ফর্ম পাবো, প্রত্যেকটাই আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হিসেবে আমরা এটি ব্যবহার করতে পারি। ডু থেকে শুরু করে যত ভার্ব আছে, ডু, গো, কাম, অ্যাটেন্ড, রিড, রাইট, এগুলো যত বেস ফর্ম আছে সব অর্থাৎ প্রত্যেকটা বেস ফর্ম দিয়ে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করতে পারি। যেমন আই ডু দ্য ওয়ার্ক। ডিয়ার ভিউয়ার্স, আমরা এই ভিডিওতে 3টি টেন্স আমরা কিন্তু সহজেই বুঝে ফেললাম আশা করি। যদি আপনারা অ্যাটেনশনের সাথে পুরো অ্যাটেনশনের সাথে এই ভিডিওটা দেখেন তাহলে 3টা টেন্স একেবারে ইজি হবে। এবং আমি কথা দিচ্ছি এই 3টি টেন্স যদি আপনি ভালো করে বোঝেন তাহলে আর যে টেন্সগুলো আছে এই 3টি টেন্সকে পুঁজি করে একেবারে সহজে আপনি বুঝতে পারবেন বাকি টেন্সগুলো। শুধু এই 3টি টেন্স আপনি ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা আবার একটু পর্যালোচনা করি। প্রেজেন্ট ইনডিফিনাইট হচ্ছে V1, পাস্ট ইনডিফিনাইট টেন্স V2 আর ফিউচার ইনডিফিনিট টেন্স শ্যাল অথবা উইল এর সাথে। আমরা আজকের ভিডিওতে 3টি টেন্স আমরা কভার দিয়েছি, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট এবং ফিউচার ইনডিফিনাইট। 3টা টেন্স আমরা সহজেই তাহলে আমরা ধরে নিতে পারি এভাবে। যদি আমরা ভার্ব হিসেবে একটি স্ট্যান্ডার্ড ভার্ব হিসেবে আমরা ধরি রাইট, তাহলে রাইট এটা হচ্ছে V1 অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমরা রাইটের পাস্ট ফর্ম অর্থাৎ রোট, আমরা যদি এই ওয়ার্ডটি নেই রাইটের পাস্ট ফর্ম তাহলে রোট হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। আর শ্যাল উইলের পরে অর্থাৎ শ্যাল উইলের পরে রাইট যদি আমরা ব্যবহার করি উইল রাইট অর্থাৎ এটি হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স। তাহলে ঠিক আমরা এভাবে 3টি টেন্স আমরা সহজেই আমরা গঠন করতে পারি। V1 প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, V2 পাস্ট ইনডিফিনাইট টেন্স আর শ্যাল বা উইল এর সাথে V1 যোগ করলে সেটি হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স। তাহলে আমরা এই 3টি টেন্স কিভাবে ইন্টারোগেটিভ বানাতে পারি সেটি একটু লক্ষ্য করুন। আমরা মনে রাখবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমরা ডু অথবা ডাজ সাবজেক্টের আগে যোগ করলে সেটি হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর পাস্ট ইনডিফিনাইট টেন্সে ঠিক ডু বা ডাজ এর পাস্ট ফর্ম কি আমরা জানি ডিড, ডিড এর সাথে সাবজেক্ট। আর যখন ডিড হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব তখন মনে রাখতে হবে আমাদের V2 না হয়ে তখন হবে V1 অর্থাৎ সাবজেক্টের আগে শুধু ডিড যোগ করলে এবং V2টা আমরা V1 করলেই সেটি হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক অনুরূপভাবে ফিউচার ইনডিফিনাইট টেন্সে যে শ্যাল উইল যে সাহায্যকারী ভার্ব অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব, এই অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে আনলেই সেটি ফিউচার ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমরা আজকের এই ভিডিওতে 3টা টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট এবং ফিউচার ইনডিফিনাইট কভার করেছি এবং আরো 2টা ভিডিও এই টেন্সের উপরে আমরা করব এবং এই মোট 3টা ভিডিওতে আমরা 3টা টেন্স পুরোপুরি আমরা কভার দেব। 3টা টেন্স 3টা ভিডিও, এই 3টা ভিডিও আপনারা নিয়মিত অর্থাৎ মনোযোগ সহকারে এটা দেখলে আপনার টেন্স ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ।